তোকে না কতবার বারণ করেছি না বলে আইসক্রিম খাবি না। বেয়াদব মেয়ে একটা, কথাও কানে যায় না, সব সময় আইসক্রিম খাস। তোর কি একটু আলসেমি লাগে না? ঢঙ্গি মেয়ে, সারাদিন ঘুরে বেড়াস। বলি আমাকে একটু কাজে সাহায্য কর, তা না সারাদিন ওই তনয়ার সাথে ঘুরে বেড়াবে। দুইটাই বাজি, সব সময় আইসক্রিম আর লং জার্নি, ছেলেদের মতো আচার আচরণ। মেয়েরা হয় শান্ত, শালীনতা বজায় রাখে, কিন্তু তোকে দেখে তো মনে হয় না তুই আসলে একটা মেয়ে। কত স্বপ্ন ছিল আমার, তোকে বিয়ে দেব, জামাইয়ের মুখ দেখব, নাতির মুখ দেখব, তাদেরকে নিয়ে খেলা করব, কিন্তু না, আমাদের কোনো আশাই পূরণ হলো না, শুধুমাত্র তোর আর তোর বান্ধবীর এরকম বাদরামোর জন্য। আড়ামোড়া ভেঙে চোখ দুটো মেলতেই বকবকানি শুনতে পেলাম। পাশে তাকিয়ে দেখি আম্মু কোমরে হাত রেখে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রতিদিন আম্মুর এমন বকাঝকা আমার শুনতেই হবে, এর কারণ দেরি করে ঘুম থেকে ওঠা। যদিও বন্ধুদের সাথে আড্ডা, পার্টি, গ্রুপ চ্যাট সব মিলিয়ে ভোর রাতেই ঘুমানো হয়, আর তার জন্য দেরি করেই উঠতে হয় আমায়। আম্মু আর না হয় তনয়া আমাকে ঘুম থেকে ডেকে তোলে। তনয়া এসে ডাকলে দুজনে মিলেই আম্মুর বকুনি শুনি। রোজ একই রকম বকবক আর একই রকম উত্তর দিই। আম্মু, তুমি ভালো করেই জানো তনয়াকে কিছু বললে আমি সহ্য করতে পারি না। চুপ থাক, তোরা দুইটা কি বড় হবি না? সারাদিন ঘোরাঘুরি করিস। বিছানা থেকে উঠলাম, ফ্রিজ থেকে আইসক্রিম বের করে মুখে দিতেই আম্মু রেগে আরও কথা শোনাতে লাগলো। আমি আমার মতো আইসক্রিম খেতে লাগলাম। আইসক্রিম আমার অনেক পছন্দ, যা আমি সব সময় খাই। যদিও আইসক্রিম ছাড়া আমার আরও একটি কাজ থাকে, সারা দিন বাইক নিয়ে আমি আর তনয়া ঘুরে বেড়াই। দুইজন সেই লেভেলের রাইডার, কোনোদিন ওর বাইক আর না হয় কোনোদিন আমার বাইক। অনার্স পরীক্ষা দিয়ে ঘুরে বেড়ানো ছাড়া আমাদের কোনো কাজ নেই। তনয়া আমার কলিজা, আমার কুত্তি, বেস্ট ফ্রেন্ড, মিনি হাতি, ছোট রাক্ষস, পেতনি, কিউটের বস্তা। থাক আর বলবো না, ও শুনলে আমাকে চাঁদের দেশে ভ্রমণ করতে পাঠাবে। হারামি একটা বিলাই, আমি আবার গালি দিতে পারি না। বৌমা, বকো না তো ওকে, খায় তো একটু আইসক্রিম, তাই বলে এত বকবা? দাদি আমার রুমে এসে আম্মুকে কথাটা বলল। দাদিকে আমি থাম্মু বলে ডাকি, আর থাম্মু আমাকে আদর করে প্রণী বলে ডাকে। আম্মুর থেকে চোখ সরিয়ে আমাকে থাম্মু বলল, তা প্রণী, সে বাদরনিটা কই? তাকে তো আজ সকাল থেকে দেখলাম না। আরে ঠাম্মু, সকাল থেকে তোমার বরের সাথে রোম্যান্স করছিলাম, দেখনি তুমি? তনয় এসে পেছন থেকে থাম্মুকে জড়িয়ে ধরে কথাগুলো বলল। ওর একটা নাম আছে, সেটা আব্বুর দেওয়া, তনু বলেই ডাকে। অবশ্য সবাই তনুর প্রণতি নামেই আমাদেরকে চেনে। তনু আমার কাছে এসে বলল, কি মহারানী, আপনার খাওয়া শেষ হলে আমরা এখন যাই। সারাদিন তো তোদের ওটাই কাজ, তোদের দিকে ছেলেরা তাকায় তো? পড়াশোনা করার সময় নাকি তোরা ছেলেদের পিটাইতিস। বলি তোদের এই ছেলেমি স্বভাব যাবে না নাকি? বড় হচ্ছিস, বিয়ে তো দিতে হবে। বিয়ে তো করবো আন্টি, কিন্তু এখন তো শুধু এনজয় হবে। জানো না আন্টি, একটা ডায়লগ, কাল মেরা শাদি হে আজ আজাদি হে। চুপ কর তো, গেলাম আমি। চল চল, খাওয়া শেষ কর। বড় হাতি রাক্ষসীর নানি, আমিও জানতাম তোকে ফোন দিয়ে উঠাতে পারবো না, আমাকেই আসতে হবে। চল, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, অলরেডি 20 মিনিট লেট করছিস। আমি ইনোসেন্ট মুখ করে বললাম, আমাকে তোর বরের ভাগ দিবি? বিশ্বাস কর, শুধু আইসক্রিম কিনে দিলেই আমি হ্যাপি। তনু কপট রাগ দেখিয়ে বলল, তোর এই আজেরা পেঁচল প্রতিদিন আমার ভালো লাগে না, চল আগে। তনু হাত ধরে টেনে বাইরে নিয়ে আসলো। তনু হালকা মোটা, তাই ওকে মিনি হাতি বলে ডাকি, আর ও সেজন্য আমাকে বড় হাতি বলে। আহা, বান্ধবী আমার। বাইক স্টার্ট দিয়ে তনুকে পেছনে বসিয়ে নিয়ে চলে এলাম আমাদের আড্ডায়। তনুর পফ আনাপ আমাকে দেখে বলল, কি ব্যাপার 2 নম্বর বউ, আজকেও দেরি করলা? তোমাদের দুইজনকে আচ্ছা মতন পিটানি দিতে ইচ্ছা করছে। আমি একটু ভাব নিয়ে শার্টের কলারটা উঁচু করে বললাম, দেখেন মিনি হাতির হবু বর, আমাকে এখন আইসক্রিম না কিনে দিলে আমি ফিরে যাব, সাথে আপনার গপ বউকে নিয়ে যাব। এখন আপনি কি করবেন সেটাই ভাবুন।
উফ, তোমার বান্ধবীর থেকে তোমাকে আইসক্রিম কিনে দিতে হয় বেশি। এত আইসক্রিম কেন খাও? কথাটা বলেই আনাফ উঠে চলে গেল। জানি সে এখন আইসক্রিম কানবে। তনু হাসতে থাকে। ওই দিক থেকে আনিশা, সীমা, রাহি, রিয়াদ আর নীরব সবাই একসাথে আমাদের কাছে এসে বসে। 3টে আইসক্রিম আর 6টা চকোলেট হাতে আনাফ আসলো। আমি আইসক্রিমগুলো নিয়ে খাইতে লাগলাম। আমি ব্যস্ত আছি আমার আইসক্রিম নিয়ে। হঠাৎ নীরব বলল, চল আজ একটা নতুন খেলা করা যাক। আনিশা নীরবের গফ আর আমি হলাম সিঙ্গেল বান্দা। প্যারা নাই, সব সময় চিল মুডে থাকি, কখনো মন খারাপ হয়নি আমার। কি খেলা রে মিডিল হাতির পর? তুই আজকেও আমাকে মিডিল হাতে বললি? তোর জামাই তোরা প্রতিদিন পিটিয়ে গোসল করাবে, শ্যাম্পু দিয়ে পিৎজা খাওয়াবে, আর ছোট মাছ নিয়ে এসে তোকে সারপ্রাইজ দিবে, বুঝলি বিঘাতি? থাম আমার মা, তোর জন্য আমার জামাইটা হিচকি তুলছে। তোরা থামবি? সবসময় ঝগড়া করিস। তোদেরকে এক জায়গায় ঘুমাতে দিলে ঘুম রেখে মারামারি করবি। থাম তোরা এবার। রিয়াদের কথা শুনে আমরা সবাই জোরে হেসে উঠলাম। আনাফ হাসি থামিয়ে বলল, চলো, কি খেলা করবা? ট্রুথ আর ডেয়ার। খেলার নিয়ম হলো ট্রুথ নিলে সত্য বলতে হবে, আর ডেয়ার নিলে যা বলা হবে তাই করতে হবে। নীরব আর আনিশা, আনাফ আর তনয়া পাশাপাশি বসলো। আমি, রিয়াদ, রাহি, সীমা গোল হয়ে বসলাম। সীমা খুব শান্ত টাইপের মেয়ে, অনেক ভদ্র। অবশ্য এর জন্য কলেজের টিচারের সামনে পড়ে। বিয়ে ঠিক হয়ে গেছে এক স্কুল টিচারের সাথে, বাড়ি থেকেই ঠিক করেছে। রিয়াদেরও একজন আছে, কিন্তু সেটা ওয়েটিংয়ে আছে। টেবিলের ওপর একটা কাচের বোতল নিয়ে ঘোরালো নীরব। বোতল গিয়ে পড়ল রাহির দিকে। রাহিব ট্রুথ নিল। নীরব বলল, শালিকা বান্ধবী তোমার পছন্দের কেউ আছে নাকি? রাহি বলল, ভাইও মনের মতো কাউকে পাইনি, পাইলে বিয়ে করে নিব। কেমন আইডিয়া বলুন? আমরা সবাই হাসলাম একটু। আবার বোতল ঘোরালো। এবার নীরবের দিকে চেয়ে থামে। নীরবও ট্রুথ নিল। আনিসা নীরবকে বলল, কয়টা মেয়ের পেছনে ঘুরছিলে? নীরব অনেক সময় ভেবে উত্তর দিল, অনেকগুলো মেয়ের পিছনে ঘুরেছিলাম। নীরবদের কথা শুনে আনিসা রেগে ফায়ার। নীরবের প্রথম প্রেম আনিসাই, ওকে রাগানোর জন্য এমন করলো। আমার রিলেশনশিপ ভালো লাগে না, তার থেকে বেস্ট ফ্রেন্ডই ভালো, কোনো প্যারা নাই। এবার বোতল ঘুরিয়ে তনয়ার দিকে পড়ল। ও বেচারিও ট্রুথ নিল। আমি শয়তানি মার্কা হাসি দিয়ে বললাম, আমি দিব তোকে মিনি হাতি তনু। তনু তো ঘাবড়ে গেছে, সাথে আনাফু হয়তো ভাবছে না জানি কি যে জিজ্ঞেস করবো। আমি হাসতে হাসতে বললাম, তুই আমাকে নাকি আনাফকে বেশি ভালোবাসিস? তনু কিছু সময় গালে হাত দিয়ে বলল, তোকে। লজিক দে। তুই আমার সব কিছু। তাহলে আনাফ কি? শোন, বন্ধু হলো সৃষ্টিকর্তার দেওয়া শ্রেষ্ঠ উপহার, যেটাকে রক্তের সম্পর্ককেও হার মানায়। বন্ধু থাকে কলেজায়, আর হাজবেন্ড যেটাকে বলে লাইফ পার্টনার। কেন বলে জানিস? হাজবেন্ড হলো জীবনের সঙ্গী, যাকে ভালোবেসে কুড়ে ঘরেও সুখে থাকা যায়, যার চোখের দিকে তাকিয়ে জীবন অতিবাহিত করা যায়, যার কাঁধে মাথা রেখে স্বর্গের সুখ অনুভব করা যায়। বুঝলি গাধি? ওহ, তুই তো বুঝবি না, কেননা তোর মাথায় তো শুধু গোবর ভরা। কথাগুলো বলে সবার দিকে তাকালাম। সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি একটু ভয় পেয়ে বললাম, কি দেখি সমন করে? তোকে। সবাই একসাথে চিৎকার দিয়ে বলল, ইস, কানের কাছে কেউ যেন জোরে বাঁশি বাজিয়ে গেল। তনু আমাকে বলল, কি রে প্রণতি, তুই কি প্রেমে পড়লি? এত সুন্দর করে কি করে বললি বল আমাকে, আমি একটু শিখি, বল না বল। থাম, আবার খেলা শুরু করা যাক। নীরব বোতল ঘোরালো। এবারের পালা আমার আসলো। আমিও তো ভীত না আছি ট্রুথ নেব। আমি ভাব নিয়ে বললাম, ডিয়ার নেব। রাহি আমাকে বলল, তোর পিছনে কয়েক টেবিল পরে একটা হ্যান্ডসাম ছেলে বসে আছে, চোখে চশমা, ব্লু শার্ট, দেখ হাত নেড়ে গল্প করছে। ওই ছেলেটাকে গিয়ে কিস করতে হবে। ওই কি বললি? এটা কোনো ডেয়ার হলো? না পারলে কাঁচামরিচ খেতে হবে। 1 মিনিট ভাবতে দে। শয়তান, তোরা এমন ডেয়ার দিবি কখনো কল্পনাও করিনি। যে প্রণতি আজ অব্দি ছেলেদের ধারে কাছে যায়নি, আর আজ তাকেই তোরা ওয়েট।
আমি বসা থেকে উঠে দাঁড়ালাম, বন্ধুদের দিকে একবার তাকিয়ে পেছনে ঘুরলাম। দুটো টেবিলের পরে একটা ছেলে বসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আমি ছেলেটার দিকে এগিয়ে যাচ্ছি, আল্লাহ ইলাহা ইন্না আক্তা পড়া শুরু করলাম আর এগিয়ে যাচ্ছি। ছেলেটার টেবিলের সামনে চেয়ে দাঁড়ালাম, বললাম, এই চান্দু উঠে দাঁড়াও। ছেলেটার চশমা একটু টেনে নাকের উপর রেখে আমার পা থেকে মাথা অবধি তাকিয়ে নিল। টাইট জিন্সের সাথে শার্ট পরা, পকেটে হাত গুছে ভাব নিয়ে দাঁড়িয়ে আছি, তাই হয়তো এভাবে তাকাচ্ছে। কিন্তু ছেলেটা বসা থেকে দাঁড়াচ্ছে না। আমি ওর জামা টেনে ধরে দাঁড় করালাম, আর কোনো দিক না তাকিয়ে ওর ঠোঁটে চুমু দিয়ে রেস্টুরেন্ট থেকে দৌড়ে বের হলাম। বাইক স্টার্ট দিয়ে টান দিতে যাবো, দেখি তনু এসে পেছনে বসছে। আর কোনো দিকে না তাকিয়ে চোরে টান দিয়ে বাসায় চলে আসি। ছেলেটার জানি না কি হয়েছে, কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে আছে। বাড়িতে এসে ওয়াশরুমে গিয়ে মুখে অনেকবার পানি দিলাম। ওয়াশরুম থেকে বের হয়ে ফ্রিজ থেকে আইসক্রিম বের করে সোফাতে বসে খেতে লাগলাম। মেজাজ ঠান্ডা করার এটাই উপায় আমার, কিন্তু আমার কিছুতেই ছেলেটার কথা ভাবনা থেকে যাচ্ছে না। আচ্ছা, কতটা লম্বা হবে? 6 ফিট হতে পারে, কারণ আমার পা উঁচু করে কিস করতে হয়েছে। ছেলেটার চোখ দুটো মায়াবী মায়াবী, প্রথম দেখাই ক্রাশ খাওয়ার মতো। কথাগুলো ভাবতে ভাবতে দেখলাম বন্ধুগুলো সব আমার ঘরে হাজির। আমাকে আইসক্রিম খেতে দেখে সীমা বলল, কি রে, এত বড় কাণ্ড ঘটিয়ে এসে আরাম করে আইসক্রিম খাচ্ছিস? তোর কি কিছু হচ্ছে না? কি হবে আমার? তোদের মতো ভীতু নাকি আমি? কথাটা ভাব নিয়ে বললেও আমি জানি এইদিকে আমার কি হচ্ছে। আম্মু এসে দেখে সব বাদরগুলো একসাথে আসছে। মা বলল, সবাই খেয়ে যাবা, কিন্তু সবাই গল্প করে হালকা নাস্তা করে চলে যায়, শুধুমাত্র তনয়া বাদে। ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে 4 বাড়ি পড়ে। সন্ধ্যা হয়ে গেছে। তনয়া এসে আমাকে বলল, সত্যি করে বল তো, তোর কিছু হচ্ছে না? দেখ, ঠোঁটটা ধুয়ে আর টিস্যু দিয়ে মুছে লাল হয়ে গেছে। তা এমন করলি কেন? না করলে কি হতো? হারলে ট্রিট দিতে হতো, এটা ছাড়া আর কিছু না। কেন এমন করলি? আচ্ছা বাদ দে, যা হওয়ার হয়েছে। ছেলেটা জানিস তুই চলে আসার পর কি করছিল? থাক, পরে নিজেই জেনে নিস ওর থেকে। ওয়েট, কি বললি? আবার বল, ছেলেটা কি করেছে? আরে তেমন কিছু না, বাট ছেলেটা কিন্তু জোশ, তোর সাথে ফাটাফাটি লাগবে। থাক, আন্টি ডাকছে, গেলাম। কথাটা বলেও চলে গেল। কি বলে গেল ফাজিল! দূর, এত ভেবে আমার কোনো কাজ নাই। আমি আবারও আইসক্রিম খাওয়াতে মন দিলাম। কিছুক্ষণ পরে তনয়া আসলো। আমরা মাঝে মাঝে একসাথে ঘুমাই। আজ রাতে একসাথে ঘুমানোর প্ল্যান। দুজনে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। তনু আনাফের সাথে ফোনে চুটিয়ে প্রেম করতে ব্যস্ত হয়ে পড়ে। প্রতিদিনের মতো আজও গায়ে পানি ঢেলে তুলল ওই পাজি পান্দরণীটা। উঠে ফ্রেশ হয়ে আম্মু খাইয়ে দিল। আমি আর তনয়া বেরিয়ে পড়লাম আমাদের আড্ডায়। প্রতিদিন এমন চলতেই ছিল। মায়ের মিষ্টি বকুনি, আব্বুর ভালোবাসা, ঠাম্মুর সাথে খুনসুটির ঝগড়া, তনয়াদের ফাজিল আড্ডা, ভাইয়ের সাথে মারামারি, সব মিলিয়ে বিন্দাস লাইফ। আর কি লাগে। 4 দিন পরে আমি আর তনু লং ড্রাইভে যাব বলে বের হয়েছি। তখনই আচমকাই একটা বাইক আমাদের বাইকটাকে আটকিয়ে দাঁড়ালো। হেলমেট পরা, কালো, বেশ দামি বাইক। বাইকের উপরে একটা ছেলে বসে আছে। ছেলেটার পথ আটকানো দেখে মেজাজ গেল খারাপ হয়ে। বাইক থেকে নেমেই ছেলেটার কলার ধরলাম। মাথা থেকে হেলমেট খুলে যখনই ঘুষি মারতে যাব, তখনই দেখলাম সেদিনের ছেলেটা আমার দিকে তাকিয়ে হাসছে। আমি তাকাতেই আমার দিকে চোখ টিপ মারল। আমি কলার ছেড়ে দিয়ে বোকা দৃষ্টিতে ছেলেটার দিকে তাকালাম। আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কি মিস কিসওয়ালি, আমাকে চিনতে পারছেন তো? দেখুন মিস্টার, সেদিনের জন্য আমি দুঃখিত। সেদিন ওই বন্ধুদের। আমাকে কথাগুলো শেষ করতে না দিয়ে আচমকা আমার ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। আমি তো রীতিমতো অবাক, সাথে তনুও অবাক। কয়েক সেকেন্ড পর ছেড়ে দিয়ে বলল, তোমার নাম প্রন্তি, আদর করে প্রণী বলে ডাকে তোমার ঠাম্মু। তোমার ছোট ভাই আছে, তুমি অনার্স পরীক্ষা দিয়ে সারাদিন ধেই ধেই করে ঘুরে বেড়াও। তনয়া ওরফে তনু তোমার বেস্ট ফ্রেন্ড। তোমার ভাইয়ের নাম সাজিদ, বাড়িতে মা গৃহিণী, বাবা বিজনেস করে। এই মোড়টার ওই পাশে দ্বিতীয় বাড়িটা তোমাদের, তার কয়েক বাড়ি পরে তনুদের বাড়ি। তোমার ফ্রেন্ডস 5টা, তনুকে ধরে 6টা।
নীরব, আনাফ, রিয়াদ, সীমা, তনু আর রাহি ছোটবেলা থেকেই গুন্ডি টাইপের। প্রতিদিন তোমার মায়ের কাছে তোমার নামে বিচার যায়। বকা খাও অবশ্য, তোমার গায়ে লাগে না এসব। একবার এক ছেলে তোমাকে লাভ লেটার দিয়েছিল, তুমি সেই ছেলেকে শার্ট প্যান্ট খুলে নাচিয়েছিলে আর সেটা ফেসবুকে দিয়েছিলে। সেই ভয়ে কেউ তোমাকে প্রপোজ করে না। তোমার আব্বু তোমাকে সর্বদা সাপোর্ট করে। দিনে 30 থেকে 35টি করে আইসক্রিম খাও। সবাই আইসক্রিম পাগলি, গুন্ডি মেয়ে বলে ডাকে। কি ঠিক বললাম তো? আর সেই দিনের ঘটনাটা ছিল গেম নিয়ে। সেদিন ট্রুথ ডেয়ার খেলায় তুমি ডেয়ার নিয়েই আমাকে চুমু দিয়েছিলে, বাট চুমুটা ছিল অস্থির। আমি অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলাম। তনুও অবাক হয়ে আছে, কিন্তু আমি একটু বেশি অবাক হয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছি। কালো শার্ট, ব্রাউন কালারের চুল, চোখে চশমা, মায়াবী চোখ, শ্যামলা বর্ণের ছেলেটার দিকে। ছেলেটা একটু ভাব নিয়ে বলল, প্রণয় কখনো কাউকে কৈফিয়ত দেয় না, আর তৈরি থেকো পরবর্তী সিনের জন্য। মানে? জাস্ট ওয়েট অ্যান্ড সি। কথাটা বলে আমার নাক টেনে হেলমেটটা মাথায় দিয়ে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। আর আমি ভাবতে থাকি আমার সাথে ঘটে যাওয়া কাহিনীগুলো। তনু চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, দেখা শেষ হলে আমরা যেতে পারি? তিনি তো অনেক আগেই চলে গেছে। চলুন এবার আমরাও যাই। কথাটা বলে হাসি হাসি মুখ নিয়ে তনু আমার হাত ধরে বাইকের কাছে আনলো। সেদিন আর আমাদের যাওয়া হলো না। বাড়িতে ফিরে শাওয়ার নিয়ে বেরিয়ে আইসক্রিম খাচ্ছি আর ভাবছি ঘটে যাওয়া সিনগুলো। সেদিন আর আড্ডায় গেলাম না। পরদিন সকালে মিষ্টি সুরে কেউ আমাকে ডাকছে। ঘুমে ঢুলো ঢুলো চোখ নিয়ে তাকালাম, দেখলাম সেই ছেলেটা আমাদের বাড়িতে, আমার বেডরুমে। আমি লাফিয়ে ঘুম থেকে উঠে পড়লাম। চোখ কচলে তাকিয়ে দেখি তনু দাঁড়িয়ে আছে। রুমের আশেপাশে তাকালাম, না, ছেলেটা নেই। তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? আমার হাব ভাব দেখে তনু বলল, কি ব্যাপার মহারানী, আজ না ডাকতে উঠে পড়েছেন? কালকের ঘটনা কি বুঝি এখনো মন থেকে যায়নি? তাকে নিয়ে কি স্বপ্ন দেখেছেন? চুপ থাকতো। ওকে। সকালের নাস্তা শেষ করে বাইরে যাব বলে বাইক নিয়ে বের হতেই দেখি বাড়ির সামনে 7 জন বাচ্চা মেয়ে একই রকমের ড্রেস পরে অনেকগুলো লাল গোলাপ আর একটা করে চিরকুট হাতে দাঁড়িয়ে আছে। একটা মেয়ে এসে আমাকে একটি চিরকুট আর ফুল দিয়ে চলে গেল। চিরকুটে লেখা, এই মেয়ে শোনো, তোমাকে আরো বেশি চিনতে চাই। আর একটা মেয়ে এগিয়ে এসে আরও একটা চিরকুট আর ফুল দিয়ে চলে যায়। চিরকুটে লেখা, তোমার পাশে থাকতে চাই, থাকতে দেবে? এমন করে 7টা চিরকুটি পরে শেষ করলাম। বাচ্চাদের সবাইকে জানতে চাইলাম এগুলো কে দিয়েছে, কিন্তু কেউ কোনো কথা না বলে চলে যায়। আজ সময় মতো আড্ডায় পৌঁছিয়েছি বলে রীতিমতো সবাই অবাক। চেয়ারে বসে আইসক্রিম খাচ্ছি। হঠাৎ দেখলাম সেই পাজি ছেলেটা আমাদের মাঝে এসে রিয়াদকে বলল, হাই ব্রো, আমি কি তোমাদের পাশে বসতে পারি? রিয়াদ কোনো কথা না বলে জায়গা খালি করে দিল। বুঝলাম না রিয়াদ হঠাৎ এমন পাল্টে গেল কেন। আবার সবার মুখে ভয়ের ছাপও দেখলাম। দূর, এমনিতেই এই ছেলেকে দেখে মেজাজ গেছে বিগড়ে, আবার আমারই পাশে বসতে হয়েছে। অসহ্য একটা। মনে মনে এর ওর 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছি। আমাকে অবাক করে দিয়ে আমার হাত থেকে আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করে। প্রচণ্ড রকম রাগী দৃষ্টিতে তাকিয়ে বললাম, দেখুন, সেদিন ভুল করে ওটা করে ফেলেছি। আমাকে প্লিজ চালাবেন না, এইসব অসহ্য লাগে। কেন বুঝছেন না? আপনার উপরে আমি বিরক্ত হয়ে পড়ছি। আপনাকে আমার ভালো লাগছে না, নিতে পারছি না আর। কথাগুলো বলে আমি তনুর হাত ধরে সেখান থেকে নিয়ে আসলাম। তনু কোনো কথা বলেনি। বাইকে উঠে সোজা বাসায় চলে আসলাম। এরপর থেকে প্রতিদিন প্রণয় নামের ছেলেটা আমাকে জ্বালাতে লাগলো। দিন দিন আমি বিরক্ত হয়ে পড়ছি প্রণয়ের উপর। প্রণয় আমার সব বন্ধুদের সাথে ভালো সম্পর্ক তৈরি করে নিয়েছে। শুধুমাত্র আমার সাথেই ওনার খারাপ সম্পর্ক, যেমনটা অঘি আর ককরোচদের। ব্যাটা আগে তনুকে হাত করেছে, তবে তনু আমার ভয়ে তেমন কথা বলে না পাজি ছেলেটার সাথে। একসময় আমাদের রেজাল্ট দিল, সীমার বিয়ে হয়ে যায়।
আনাফ আর তনুর বিয়ে ঠিক হয়ে গেছে। নীরব আনিসারও বিয়ে হয়ে গেছে। রিয়াদ বাবার বিজনেস সামলায়। রাহিও ভালো রেজাল্ট করে অন্য জায়গায় চলে গেছে। আগের মতো আর আড্ডায় কেউ আসে না, আগের মতো কেউ আর সময় দেয় না। অনেক মিস করি সেই দিনগুলো। আমি, তনু, আনাফ আর ওই পাঁচি ছুচুটা এখনো আগের মতো আছি। একদিন আড্ডা দিয়ে বাড়ি ফিরতে একটু সন্ধ্যা হয়ে যায়। একাই আসছিলাম। পরের দিন আমার জন্মদিন, এজন্য তনু আর আনাফ আমাকে সারপ্রাইজ দেবে বলে গিফট কিনতে চাই। আমি একাই বাড়ির দিকে আসতে থাকি। আড্ডা থেকে বেরিয়ে কিছুটা দূর আসার পর খেয়াল করি কয়েকটা ছেলে আমার বাইকের সামনে এসে দাঁড়িয়েছে। আমি ওদের সামনে বাইক রাখলাম। ওদের মধ্য থেকে একটা ছেলে আমার দিকে এগিয়ে আসে। ছেলেটাকে দেখে অনেকটাই অবাক হলাম। এইটা ওই ছেলে যে আমাকে প্রপোজ করেছিল, আর আমি তাকে অপমান করে গা থেকে শার্ট খুলে সবার সামনে নাচিয়েছিলাম। সেই ছেলেটা আমার সামনে এসে আমার চুলে হাত দেয়, বাইকের চাবি নিয়ে নিল। কেমন আছে প্রণতি? দেখো, আমি সরি, সেদিন একটু বেশি করেছিলাম, আমাকে মাফ করে দাও। এত সহজে তো সব ঠিক হবে না। ছেলেটা আমার হাত চেপে ধরে। ঠিক তখনই একটা বাইক আমার পাশে এসে দাঁড়ায়। আমি ঘুরে তাকালাম, দেখি প্রণয় বাইক থেকে নামলো। মুখে সিগারেট ধরিয়ে বাইক থেকে একটা লোহার রড বের করে হাত ধরে নিয়ে সিগারেট টানতে থাকে। কোনো কথা না বলে ছেলেটার পায়ে এসে জোরে বাড়ি দেয়। বাকি ছেলেগুলো এটা দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। প্রণয় আমার দিকে এগিয়ে আসলো। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। চলো বাসায় পৌঁছে দিই। না, আমি একাই যেতে পারবো। বললাম না পৌঁছে দিচ্ছি। আমি একাই যেতে পারবো। কথাটা বলে প্রণয় আমার হাত ধরে। জানি না কি হয়েছিল আমার, ঝাঁকি দিয়ে হাত ছাড়িয়ে নিতেই আমার গালে খুব জোরে চড় মারে প্রণয়। আমি অবাক হয়ে কিছু সময় ওর দিকে তাকিয়ে থেকে জোরে ভ্যা ভ্যা করে গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বললাম, পাঁচি হাতি একটা, আমার এই পিঁপড়ের মতো মেয়েকে মারতে আপনার হাত কাঁপলো না? ছুচু, পিলাই, খাটাস, বাদর, হনুমান কেউ কখনো আমার গায়ে হাত তোলেনি। হেঁচকি টেনে কাঁদতে লাগলাম। আজ প্রথম আমার গায়ে কেউ হাত তুলল, কিন্তু যাকে সহ্য করতে পারি না তার হাতেই মার খেলাম। কথাগুলো ভাবতে ভাবতে তাকালাম ওনার দিকে। চোখে মুখে রাগের আভা ফুটে উঠেছে। চোখ দুটো লাল, যেন আমাকে বার্গারের মতো করে খাবে। ভয়ে বাইকের পেছনে উঠলাম। দেখলাম এটা ছেলে এসে আমার বাইকটা স্টার্ট করে আমাদের পিছনে পিছনে আসতে লাগলো। বাড়িতে এসে পৌঁছলাম। আমাকে আমার রুমে রেখে এসে আম্মুর সাথে কথা বলে ও চলে যায়। এই ছেলেটা আমার উপর অধিকার ফলাতে ব্যস্ত। আচ্ছা, ছেলেটা তো খারাপ না, আমার দিকে কখনো খারাপ দৃষ্টিতে তাকায়নি। আমাকে কি অনেক ভালোবাসে কি জানি। আজ বকাটে ছেলেগুলোকেও ও আমার জন্য মারল। তখন তো আমি একা ছিলাম, আমার সাথে সে অনেক কিছুই করতে পারত, কিন্তু না, সে কিছুই করেনি। কেয়ারিং পার্সনের মতো আমাকে ঠিকঠাক মতো বাসায় পৌঁছে দিয়ে চলে গেছে। আচ্ছা, ছেলেটা যদি আবার প্রপোজ করে আমি কি গ্রহণ করব? তারপর পরের দিন আমার জন্মদিন। সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আগে অনেক আনন্দ করেছি, কিন্তু এবার কেমন যেন হচ্ছে। বারবার প্রণয়ের কথা মনে পড়ছে। হুট করে তাকে খুব মিস করা অনুভব করলাম। কেমন একটা অচেনা শূন্যতা এসে ভর করেছে। এসবের কারণ আমি খুঁজে পাচ্ছি না। সারা রাত প্রণয় আমার মস্তিষ্কে ঘুরঘুর করছিল। এখনও ঠিক এটাই হচ্ছে। সন্ধ্যা হয়েছে, গেস্টরা চলে আসছে। মন খারাপ ছিল সারাদিন। তনু, আনাপ, প্রণয় কাউকে দেখেনি। আম্মু সিলভার কালারের একটা গাউন দিয়ে গেছে আমাকে পরার জন্য, সাথে করে ম্যাচিং গহনা, জুতা, সব কিছু। পার্লার থেকে মেয়েরা এসে আমাকে সাজিয়ে গেছে। গাউনটা এতটাই মানিয়েছে যে পার্লারের মেয়েরা আমাকে দেখছিল কেমন করে। কিন্তু এসবে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। কেমন যেন প্রণয় প্রণয় করছে আমার মন। তাকে এক পলক দেখার বাসনা আমাকে চেপে বসছে বারবার। আজকে এমনিতেই সবাই আমাকে ইগনোর করেছে। যার সাথেই কথা বলেছি সে অজুহাত দেখিয়ে চলে গেছে। কিন্তু কেন এমন করেছে সবাই বুঝিনি। মন খারাপ করে ফোন অফ রেখে রুমে ছিলাম। রাত ৮টা বাজলো। ৩ জন মেয়ে আমার রুমে প্রবেশ করলো।
চিনি না কাউকে। আমাকে এসে বলল, ম্যাম ছাদে চলুন, আপনার জন্য সারপ্রাইজ আছে। ওদের কথা মতো ছাদে চলে আসলাম। অন্ধকার পুরো ছাদ। আমি আশেপাশে তাকালাম, অন্ধকারে কিছুই চোখে পড়ছে না। মেজাজ খারাপ করে যখনই ঘুরে চলে আসব, ঠিক তখনই একটা মোমবাতি জ্বলে উঠেছে, আর মোমবাতির আলোয় দেখলাম একজন লোক দাঁড়িয়ে আছে, মুখটা হুড টুপিতে ঢাকা। আমি বললাম, কে আপনি? হ্যাপি বার্থডে প্রণি। প্রণয়? কথাটা বলতেই নীল রঙের অনেকগুলো আলো জ্বলে উঠল। এমনিতেই প্রণয় যেভাবে উইশ করেছে তাতে করে আমি প্রচণ্ড অবাক হয়েছি। ঠিক তখনই শুনতে পেলাম সবাই একসাথে বলে উঠেছে, হ্যাপি বার্থডে প্রণতি। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। সেই সময় শুনতে মাইক্রোফোন নিয়ে আমাকে কেউ বলছে, প্রণিতা, কোনো একদিন তোমার হাত ধরে লাল নীল সাদা 3 রঙের গোলাপ বাড়িয়ে যদি বলি ভালোবাসি, তুমি কি আমায় গ্রহণ করবে? বৃষ্টি প্রখরতায় যদি তোমাকে ছাতা কেটে ভালোবাসি লিখে দিই, তুমি কি গ্রহণ করবে? যদি এক মুঠো বাদাম এগিয়ে দিয়ে বলি ভালোবাসি, তুমি কি আমায় গ্রহণ করবে? এক ব্রাশে না হয় আমরা দুজন রোজ সকালে দাঁত ব্রাশ করব, এক বালিশে আমরা দুজন চুপটি করে ঘুমাতে চাই, রাত শেষে বাসি মুখে তোমার ঠোঁটের স্পন্দন আমি অনুভব করতে চাই, এক প্লেটে না হয় আমরা দুজন খাবার খাবো, তুমি আমাকে আর আমি তোমাকে খাইয়ে দেব। ভালোবাসার উদ্ধৃতি আমি জানি না, আর না জানি কিভাবে ভালোবাসতে হয়, শুধু জানি তুমি আমার পাশে থেকো। দুজনে খুনসুটি করব আইসক্রিম, ফুচকা আর চকলেট নিয়ে। ভালোবাসতে চাই তোমায়, থাকতে চাই তোমার পাশে, তোমার ইচ্ছের বায়নাতে। ওর মুখের উপর লাইটের আলো এসে পড়ে। প্রণয় দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। আমি আশেপাশে তাকালাম, সবাই আমার দিকেই চেয়ে আছে। থাম্মু ইশারায় বলল, যা ওকে জড়িয়ে ধর। আমি এগিয়ে গেলাম। প্রণয়ের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছি। প্রণয় আমার দিকে চেয়ে আছে। হুট করে ও আমার সামনে হাঁটু ভাঁজ করে বসে কোটের পকেট থেকে একটা আংটি বের করে এগিয়ে দেয়। আমি কেবল অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। আংটিটা বাড়িয়ে ও আমার মুখের দিকে চেয়ে আছে। আমাকে কি গ্রহণ করা যাবে মিস প্রন্তি? হাত বাড়িয়ে দিলাম। ও আমার হাতের আঙ্গুলে আংটি পরিয়ে দিল। বসা থেকে উঠে আমার হাত ধরে মুচকি হাসল। তনু, আনাপ সহ সবাই হাততালি দিচ্ছে। আমি প্রণয়ের দিকে সরে এসে বিড়বিড় করে বললাম, রোজ সকালে ফ্রিজ থেকে আইসক্রিম খাবো আর তুমি দেখবে। আমাকে বকলে আমি কিন্তু আইসক্রিম ছাড়া কথা বলবো না। আচ্ছা। আমি রাগ করলে দামি দামি আইসক্রিম এনে দিতে হবে। ওকে। রাগ করলে আমাকে আইসক্রিম পাগলি বলে রাগ ভাঙাবে। ওকে। ভুলেও আমার থেকে আইসক্রিম কেড়ে নিতে পারবে না। আচ্ছা। ভালোবাসবে তো? না। কি? আইসক্রিম পাগলিকে ভালোবাসবো। প্রণয়কে জড়িয়ে ধরলাম। ও আমাকে জড়িয়ে নিয়ে হাসতে লাগলো। ইস, যদি এটা বাংলা নাটক হতো তাহলে মনে হয় ব্যাকগ্রাউন্ডে তাহসানের কোনো গান বাজতো। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।